দেখুন, আমাদের পেশার চ্যালেঞ্জ আর মজাটাই হলো আগের মুহূর্ত অবধি জানা যায় না যে পরের মুহূর্তে কি হতে চলেছে। ঠিক যেমন কয়েক ঘন্টা আগে আমরা জানতাম না যে এই রকম ঘটনাবলী পরিবর্তন, এবং আজকের দিনের সবথেকে বড় খবরটা যিনি ঘটিয়েছেন মদন মিত্রকে আমরা স্টুডিওতে পাবো। আমার নির্ধারিত অনুষ্ঠানের যে অতিথিরা ছিলেন, আমার সৌভাগ্য তারাও এসে উপস্থিত হয়েছেন। আমি প্রত্যেকের কাছে খুব অল্প সময় একটা করে প্রশ্ন চাইব। প্রথমে অবশ্যই কালীঘাট তৃণমূলের প্রতিনিধি প্রদীপ্ত মুখোপাধ্যায়। দাদা, ধন্যবাদ তোমাকে জানাই যে আজকের দিনে আমার নেতা মদন মিত্রর সঙ্গে বসার সুযোগ করে দিয়েছো, এক্স নেতা। কেন এটা বললাম মদনদা, সরি, তুমি আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরি জানিয়ে আজকে অন্য তৃণমূলে গেছো, যেটা আমার মতে শরণার্থী তৃণমূল। শরণার্থী আর অনুপ্রবেশকারী দুটো দুরকম, তুমি জানো। এখন মুশকিল হচ্ছে যে তুমি বললে ভয়ে আউট ভরসা ইন। এই যে শরণার্থীটা কি এই কারণেই যে ভয়টা আউট হলো, তুমি ইডি থেকে বেরোচ্ছ, ইডির যে জায়গাটা সেখান থেকে বেরোচ্ছ, সিবিআইয়ের যে জায়গাটা তুমি সেখান থেকে বেরোচ্ছ, আর তোমার বাড়িতে আর ইডি সিবিআই যে জ্বালাতন, তুমি 26 মাসের বেশি জেল খেটেছো। আমরা আজ অবধি তোমাকে দোষী কিনা বলতে পারি না। আমি এই চ্যানেলে এই প্যানেলে বারংবার বলেছি, আমরা জানি না মদন মিত্রকে যেভাবে হ্যাকেল করা হয়েছে, মদন মিত্রকে যেভাবে চূড়ান্ত লড়াইয়ের একটা জায়গা নিয়ে হয়েছে, তারপরেও মদন মিত্র যে লড়াইটা দিয়েছেন সেই লড়াইটা আমরা দেখেছি এবং আমরা গর্বিত অনুভব করেছিলাম। আমি পারলে এই মুহূর্তে তোমাকে তোমার 29শে মের কিছু ভিডিও শোনাতে পারি, যেখানে তুমি বলেছো যে গান্ধারী আর ধৃতরাষ্ট্রের কথা, আজকেও তুমি বললে সেই গান্ধারী ধৃতরাষ্ট্রের কথায় তুমি বলেছো যে তোমাকে কেউ পটি পড়িয়ে রাখতে পারে না। তুমি সেই ভিডিওতে বলেছো যে অভিষেকের লড়াইয়ের ফল এই যে কটা এমএলএ তুমি পেয়েছো। এরকম অনেক কিছু কথা তুমি, যেমন আজকে বললে সাদ্দাম হোসেনের কথা, তুমি হিটলারের কথা বললে। তাহলে কি তুমি গোয়েবেলের মতন কিছু চর্চা এখানে করে দিচ্ছ? আমি জানি না। তুমি সাদ্দাম হোসেনের কথা বললে, তুমি কি মোহাম্মদ ইকবালের ভূমিকা পালন করছো, যে সাদ্দাম হোসেনের সব থেকে বড় একজন ঘনিষ্ঠ ছিল, আর যে অপারেশন আমেরিকা করলো তাতে সব খবর লিক করে দিয়েছিল? এই প্রশ্নগুলো কিন্তু তোমার জন্য। তুমি কি শরণার্থী মদনদা? মদন মিত্র অ্যাকচুয়ালি ওকে না আমার শিষ্য। রূপ সনাতন রহেন দুজন সাধন ভজন রত, কে আছে কে যায় ব্রজে তার খোঁজ রাখেন নত শত। অ্যাকচুয়ালি ও আমার কাছে শ্রীজীবের মতো। আমি ওর উত্তর দেবো না, উত্তরই দেবে না। একেবারেই ভীষণ বিশ্বস্ত। শোনো, শিষ্য যদি গুরুকে রেগে ধাক্কাও মারে, সেটা হজম করতে হয়। কিন্তু আমি একটা, তোমার অনুমতি নিয়ে একটা দারুণ কাহিনী বলবো। এই কাহিনী সাংঘাতিক। 1995 সাল, কাঁথি, লড়াই চলছে, অখিলগিরি, পেছনে কেউ, নাম বলছি না, মদন মিত্র পেছনে শিশির অধিকারী। আচ্ছা, ধাই 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 গুলি চলল, 6 জন হসপিটালাইজড। তারপর আর আমি বেরোতে পারছি না। প্রায় আমায় 1000 ছেলে দিয়ে ঘিরে দিয়েছে। শুভেন্দু অধিকারী 14টা জিপ নিয়ে এত বড় বন্দুক বার করে আমায় কোলাঘাট অব্দি ছেড়ে দিয়ে গেছিল। আমি জীবনে ভুলবো না। কিন্তু কার কার মারামারি, বন্দুক বা বন্দুকগুলোর কি লাইসেন্স ছিল সেটা তো তখন আর কে জিজ্ঞেস করবে। তবে ঝগড়াটা কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব ছিল। এ তো গ্যাংস অফ ওয়াসিপুর মনে পড়ে যাচ্ছে, আর অন্য কিছু না। কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব ছিল। হ্যাঁ হ্যাঁ, কংগ্রেস তখন লাইসেন্সের আইন ছিল। আচ্ছা, প্রদীপ্ত তো স্নেহ নিম্নগামী বলে মদন মিত্র এড়িয়ে গেলেন। আমি অবশ্যই তরুণ জ্যোতির কাছে যাব, কিন্তু তার আগে দেখুন, মদন মিত্র এমন একটি চরিত্র, তিনি বামফ্রন্ট আমলেও এসএসকেএম হাসপাতালে গরিব মানুষ, গরিব রোগীকে ভর্তি করার ব্যাপার বামফ্রন্ট আমলে মদন মিত্রকে ধরলে একবারে হয়ে যাবে। এই অভিজ্ঞতা রাজনীতি দলমত নির্বিশেষে সবার হয়েছে। এই নির্বাচনের ঠিক আগে আজকে যিনি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একেবারে উচ্ছ্বসিত ছিলেন মানুষ মদন মিত্র সম্পর্কে, এবং নির্দ্বিধায় বলতেন যে মদন মিত্রের সঙ্গে সম্পর্ক আমি যে দলই করি আমার লুকোনোর কোনো প্রয়োজন নেই। কি বলেছিলেন শ্রমিক, একবার দেখাবো তার কারণ। সেই সূত্রেই আমি প্রশ্নে আসবো তরুণ জ্যোতির কাছে। দেখুন, মদন মিত্রের সঙ্গে আমার সম্পর্ক 30 বছরের বেশি। বিজেপির একজন পঞ্চায়েত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন নদিয়া হসপিটালে থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো যখন নিয়ে গেছে তখন বলেছে আমাদের কিছু করার নিয়ে পিজিতে শিফট করো। তো পিজিতে এসে কি করে, তারপরে এত পুলিশি ঝামেলা, গুলি করেছে সিপিএম, কি করা যাবে? তখন তো যা সবার কাছে মোবাইলও নেই,
সেলফোন নেই, মদনদার কাছে ছিল, তো ফোন করেছি, বলছি তুমি কোথায়, আমাকে ও জিজ্ঞেস করে মেয়ে যাবে তুমি কোথায়, আমি বললাম আমি কোথায়, তুমি ছেড়ে দাও না, ভিসাটা দরকার, এটাকে একটা ভর্তি করে দিতেই হবে। তখন বললো আমি তোমার জন্য থাকবো, তুমি আসবে, তোমার আসতে হবে পেশেন্টকে নিয়ে, শুধু ঘরে বসে নেতাগিরি করলে হয় না। আমি বললাম ঘরে বসে নেতাগিরি করবো কি, আমার তো গাড়ি নেই, আমি তো সল্টলেকে থাকি, আর সল্টলেক থেকে পিজি যাওয়া তো মানে দুঃসাধ্য ব্যাপার। তো ওদের বললাম পৌঁছতে, বলে আমি বললাম কতক্ষণ লাগবে, আমি বললাম তাও 1:30-2 বেজে যাবে, বলে ঠিক আছে আমি আছি, আমি দেখব। তা আমি খুব কষ্ট করে এখানে বাড়ি থেকে বেরিয়ে অত রাত্রে দাঁড়িয়ে আছি, কিছুই পাচ্ছি না। তারপরে একজন দেখলাম মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন, তিনি একটু মোটামুটি ওই তার ফুটপাত বদল হয় মধ্যরাতের মতো অবস্থা, যাই হোক তারই মোটর সাইকেলে উঠলাম। এর সামনে পিএনবি মোড় আছে, ওখানে গিয়ে একটা ট্যাক্সি পেলাম, ওই ট্যাক্সিতে গিয়ে আমি গিয়ে এসএসকেএমে পৌঁছলাম। 1:45 আমার এখনও মনে আছে, নিয়ে আসা হলো তাকে, মদনদা দাঁড়িয়ে আছে এবং মদনদার জন্য সে প্রাণে বাঁচলো। তো এটাকে আমি অস্বীকার করবো কী করে? আমি জীবনে 1000-এর বেশি পেশেন্ট মদনদাকে দিয়ে ভর্তি করিয়েছি, তার সঙ্গে আমার সম্পর্ক আছে। সে কি বললো, সে কি করলো, কিছু না। আচ্ছা, খেয়াল রাখতে হবে শ্রমিক ভট্টাচার্য এই কথা যখন বলছেন তখন তিনি বিরোধী দলে, মদন মিত্র শাসক দলে, তৃণমূলের সরকার চলছে ভোটের ঠিক আগে। কিন্তু আমি ঠিক উল্টো দিক থেকে তরুণজ্যোতির কাছে আসব। বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্কের কথা মদন মিত্র বললেন, শ্রমিক ভট্টাচার্য নিজে বলেছেন। আমি আসবো উল্টো দিক থেকে। কনস্পিরেসি থিওরি বলছে যে এই চক্রান্তটা এজেন্সিকে দিয়ে বিজেপি করাচ্ছে এবং মদন মিত্র যেহেতু একেবারে কোর টিমে, তৃণমূল ছেড়ে যে 5% যদি নেতা থেকে যান তার মধ্যে মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়ে গেছে, সেই জন্য মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র এবং 2 পুত্র স্বরূপ মিত্র এবং শুভরূপ মিত্রকে পুরনিয়োগ দুর্নীতি মামলা ইডি ডেকে পাঠালো 22 এবং 23 জুলাই। সমস্ত তাদের ব্যাংকের নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে তাদের যেতে হবে। তারপরেই মদন মিত্র একেবারে শিবির বদল করলেন, সোজা ঋতব্রত শিবিরে। অর্থাৎ পেছনে কলকাঠি নেড়েছ, ওই যেরকম কাঠপুতলির আঙুলের সুতোতে নড়ে না, সেই রকম তরুণজ্যোতি তোমরা। সুমনদা, শোনা যাচ্ছে। ভেবেছিলাম হচ্ছে ওই রুমাল নিয়ে বলবো, এসে দেখলাম বিড়াল নিয়ে বলতে হচ্ছে। যাই হোক, একটা অন্য ইস্যুতে বলি। আজকে একটা অদ্ভুত দিন, জানো তো। কফি হাউসে সেই আড্ডাটা যেমন নেই, তৃণমূল নেই, ববিদা তৃণমূলে নেই, আজকে এসে জানছি মদনদাও নেই। এই কফি হাউসটা একটা অদ্ভুত জায়গা, যেখানে আড্ডা পাল্টে যায়, লোক পাল্টে যায়, চেয়ারগুলো পড়ে থাকে। এবং এখানে চেয়ার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোকে না আমি জানি না, উত্তর মদনদা দেবেন। তোমার যে প্রশ্নের উত্তর আমি বলছি, তো আজকে এতগুলো কথা কেন আসছে? মদনদাকে যখন প্রশ্ন করা হচ্ছে, আমি এটা অন্য প্রশ্ন করি, আমারও একটা প্রশ্ন আছে, থাকতে পারে। মদনদার পরোপকারী দিকটা আমি একটু পরে বলছি, একটা আমারও এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে তোমার মহাভারতে আমার ফেভারিট ক্যারেক্টার হলো শকুনি। আমি আগেও বহুবার বলেছি, মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার ইন মহাভারত, যে নিজের লড়াইটা লড়ছিল। তো মদনদা তৃণমূলের শকুনিটাকে, সে কি যে বলেছিল তৃণমূলের শেষ না দেখা পর্যন্ত আমি থামবো না, না অন্য কেউ? সারদার বেনিফিশিয়ারি অ্যাকচুয়াল কে? হোয়াট হ্যাপেন টু সারদা? দুটো প্রশ্ন থাকলো। এবার মদনদার পরোপকারী দিকটাও আমি বলি। মদনদার সাথে রাজনৈতিক বিরোধ থাকতে পারেন, বাট শ্রমিকদা এরা বললেন, আমি ওটা ডিনাই করতে পারি না। কেন পারি না বলে দিচ্ছি। ওনার এগেন্সে 1000টা অ্যালিগেশন আছে, ওনার কালারফুল ক্যারেক্টার নিয়ে প্রশ্ন আছে, যা কিছু আছে ইররেলিভেন্ট। রেলিভেন্ট কি, আমার মনে আছে ব্যাক ইন 2011 আমার এক ক্লায়েন্ট, সে আসলেন, আমার বাবা তখন বেঁচে, তার মেয়ের বিয়ে, বাবার কিছু মানে চ্যারিটি ক্লায়েন্টও ছিল, এমন আমার আছে, বাবার থেকে এসছে ওটা। এবার মেয়ের বিয়ে, তো বলে ফার্স্ট এসে বললেন মদন মিত্র এইগুলো করে দিয়েছে স্যার, আর এইটুকু হেল্প চাই করে দেওয়ার। এটা একটা দুটো না, এরকম মানে এক্সাম্পল আমি ভুড়ি ভুড়ি পেয়েছি। তো হি ইজ দ্য পার্সন মদন মিত্র। আমি আবার বললাম, ওনার 1000 দোষ থাকতে পারে, ভালো দিকটাও আছে। এবার কলকাঠি নাড়ার কথা বলছে, আমাদের কি কলকাঠি নাড়া দরকার আছে? আমরা তো 77টা বিধায়ক নিয়ে টিকেছিলাম, সেটা 75 হয়ে গেলো, 65 গেলো। অ্যাকচুয়াল নাম্বার আমরাও জানতাম না কতগুলো আমাদের ছিল, কতজন আমাদের নেই। আমরা তো লড়াইটা করেছিলাম, বাদ বাকি লড়াইটা থামলো কেন? আর আবার সেই প্রশ্নটা থাকবে আমার, মদনদা শকুনিটা কে? অ্যাকচুয়ালি এই কদিন আগে তোমাদের রমাপ্রসাদ গিরি বলে মিদনাপুরের একটা ছেলে আছে, হঠাৎ কানে এলো, আমারই এক বন্ধুর নাম করে চিৎকার করে বলছে, অমুকদা অমুকদা, আচ্ছা আপনি কোন রোলে প্লে করছেন বিধানসভায়?
তো সে আমার দিকে তাকে কি বলছে, বলছে আপনি কি তৃণমূলকে ওঠাবার জন্যে না বসাবার জন্যে করছেন, আপনাকে মামা বলে ডাকছে সবাই। সে আমায় কানে কানে বলছে আমায় কিছু বলছে, আমি বলে শকুনি মামা বলছে, কিন্তু সেটা পাবলিকলি বোধহয় বলা ঠিক হবে না, এতে পাওয়া যাবে বিধানসভায়, তাকে শকুনি মামা বলে রাখছে। হি ইজ এ ভেরি নোন, মানে নোন ম্যান। যাই হোক, আমি তোমায় যেটা বলছি, ঠিক আছে, আমার বিরুদ্ধে এই যে বলতে গুচ্ছের অভিযোগ আছে, তার মধ্যে ম্যাক্সিমাম অভিযোগ হচ্ছে প্রচুর, এক্ষুনি দেখো আমি দেখাতে পারি, এই দেখো প্রচুর, মানে দেখবে মহিলা সংক্রান্ত আছে। তা আমি তাদের জিজ্ঞেস করেছিলাম তোমরা এরকম কেন করো গো, তখন বলে বিশ্বাস করো আমরা এগুলো রাগে করি। রাগে করি মানে রাগে করলে তাহলে তো যাবে না। তো মহিলা সংক্রান্ত কোনো মহিলা আজ অব্দি তো আমার বিরুদ্ধে কোনো অপমানজনক বা কোনো মিথ্যে অভিযোগ তো, আমি ভদ্র ব্যবহার করি। কোনো মহিলা যদি আসে, আমি যদি তার সঙ্গে, যেমন এক্ষুনি আমি পাচ্ছি, প্লিজ যেও না যেও না, আমি আবার একটা গান গাইছি, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না বলে আবার গিয়ে পাঠিয়েছে। প্রদীপ তো তার রাগটা মনে হয় সেই জন্যই। আমার না প্রদীপ দা, ওনার এই tensionটা অজবরলা নিয়ে চলে ন্যাড়া ন্যাড়া বলেছিল রাগ করো না ভাই, আরো একটা গান শুনিয়ে দিই, প্রায় হ্যাঁ, সেরকম হয়ে দাদা, যায়। আমি সেই জন্য তোমায় বলি, কখনো যদি আমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ পাও আমাকে স্ট্রেট হ্যাঁ, বলো। সেকেন্ড প্রশ্নটা যেটা ছিল, বলো। একটা তো ছিল শকুনিকে, আর সেকেন্ড আজকে তো শকুনি কিন্তু বিধানসভায় পেয়ে যাবে, জানি আমি, তুমি ছিলে সেদিন। আমি জানি তো। আর সেকেন্ড হচ্ছে যে প্রশ্ন ছিল মোস্ট পার্টিনেন্ট, হু ওয়াজ দ্য অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি অফ সারদা, যদি বলা যায়। এক কথায় বলে দেবো, সারদা তার 17 পাতায় নাম লিখে গেছে। ওয়ান, অপছন্দের নাম বলতে চাইছি না, অপ্রিয় হতে চাইছি না। সেকেন্ড, মুকুল। থার্ড, শান্তি ভট্টাচার্য, এর শ্বশুর সুজন চক্রবর্তী। এবং স্পষ্ট করে লিখেছেন একমাত্র মদন মিত্র, যার সঙ্গে সারদা কোম্পানির কোনোদিন কোনো মানিটারি ট্রানজাকশন ছিল না। কিন্তু এটা মদনদা আমার- পাশাপাশি এটাও বলতে না, না, হবে, এটা কোর্টে আমি বলছি পেশ হয়েছে। হ্যাঁ, ওই এবং কোর্টেই 2008 সিবিআই, আমি তুমি শোনো, সিবিআই এর আইনজীবী দাঁড়িয়ে কৌটিল্যের অর্থশাস্ত্র কোট করে বলেছিলেন যে মদন মিত্র হচ্ছে সেই চরিত্র, মাছের মতো, মাছ যেহেতু জলের মধ্যে থাকে সেহেতু কতটা জল খাচ্ছে কেউ বুঝতে পারে না, সেই রকম সারদার অন্যতম বেনিফিশিয়ারি মদন মিত্র, সিবিআই এর আইনজীবী কোর্টে দাঁড়িয়ে। কিন্তু সারদার বেনিফিশিয়ারি হলে কোথাও না কোথাও তো কিছু দেখাও যাবে। 2008 থেকে চলছে, এটা 2026। হ্যাঁ, এই প্রশ্ন বারবার আমরা তুলেছি, এটাও সন্ধ্যা ঠিক। আমার হ্যাঁ। স্ট্রেট ফরওয়ার্ড 3টে প্রশ্ন, যে এখন মদনদার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। এখনও যদি শিয়ালদাতে কোনো জায়গায় দাঁড়ায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যিনি সবচেয়ে বেশি ক্রাউড পুলার তৃণমূল কংগ্রেসের মদন মিত্র, এটা নিয়ে আমার সামান্যতম কোনো সংশয় নেই। আমার স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন মদন মিত্রকে, প্রথম প্রশ্নটা সেটা হলো যে কালকে ইডি আপনার বাড়িতে চিঠি দিল, আপনার ছেলে এবং বউকে ডাকলো, আপনি রাত্রেবেলা চলে গেলেন জীবন স্যার বাড়িতে, জীবন জানে স্বর্ণকমল। ওই স্বর্ণকমল স্যার, স্বর্ণকমল স্যার বাড়িতে চলে গেলেন, পেলেন না সন্দীপ শাহকে, ফোন করলেন, আজকে শটান চলে গেলেন বিধানসভায়, ভালো তৃণমূলে জয়েন করলেন। এই যে মানে রাতারাতি যে বড় পরিবর্তনটা, এই পরিবর্তনটা ব্যক্তি মদন মিত্র যে জনপ্রিয়তা ছিল সেইটাতে ভাটা টান পড়বে কিনা, আপনি নীতি কি নৈতিকতার guarantee দিতে প্রশ্ন। পারেন? এক সেকেন্ড শেষ ভালো করতে দিন। তৃণমূলে জয়েন করলে তাহলে কাল আমার বউ আর বাচ্চা, বউ আর বাচ্চা এইবার এই প্রশ্নটা আপনাকে না, এইবার আমার মানে যিনি বিজেপির তরফ থেকে এসছেন, যে আমরা কিন্তু দেখছি যে ভালো তৃণমূলে যাওয়া মানেই হলো বেঁচে যাওয়া, মানে বেঁচে যাওয়ার লাইসেন্স পাওয়া। মদন মিত্র যেই মুহূর্তে ভালো তৃণমূলে চলে গেলেন, মদন মিত্রর 2 ছেলে এবং তার বউকে আদতেও কি ইডি ডাকবে? ডাকলেও সেটা কোনো কার্যকারী ভূমিকা নেবে? কারণ আমরা ইতিমধ্যে দেখছি নির্মল ঘোষ কেবলমাত্র একবার উপস্থিত হয়েছিল, ও বাবা, ওই তৎপরতা প্রথম 2 দিন যেভাবে দেখছিলাম, পুলিশের তৎপরতা দেখলাম চুপ হয়ে যাচ্ছে, ছেলেকে অ্যারেস্ট করে চুপ হয়ে গেল। এবং তার শুধু তাই নয়, জাভেদ খান থেকে শুরু করে, তার ছেলে থেকে শুরু করে, অরুণাভ সেন থেকে শুরু করে, একটার পর একটা ঋতব্রত মানে ভালো তৃণমূলের শিবিরে যাওয়া লোকদের পুলিশ কার্যত ছুটছেই না, ধরছেই না।
ফলে আমি বিজেপির প্রতিনিধির কাছে প্রশ্ন যে পশ্চিমবাংলায় সেই দুর্নীতিগ্রস্ত নেতাদের সাথেই আমাদের সহাবস্থান করতে হবে। লাস্ট আমি জনগণের উদ্দেশ্যে প্রশ্ন, জনগণ আপনারা যাদেরকে ভোটে নির্বাচিত করেছিলেন, কোন ধরনের প্রতিনিধিদের নির্বাচন আপনারা করেছিলেন? কাদের নিয়ে রাজনীতি করেছিলেন যারা বাজারে বিক্রি হয়ে যায় যে কোনো সময়, মানে যে কোনো একবার জায়গায়? ইডি তাদেরকে কিভাবে আপনারা তাদেরকে নির্বাচিত করেছিলেন? আপনার সঙ্গে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক, একবার ইডি ডাকলে আপনি কি এই মন্তব্য করতে পারেন? আমার বিরুদ্ধে অভিযোগ কি প্রমাণিত আমি হয়েছে? আপনাকে নিয়ে বলতেই রাজি নই। আমি বলতে চাই পশ্চিমবাংলার জনগণকে যে সবাই মানে লাভবান হচ্ছে, ঢ্যাং ঢ্যাং করে শুধু লস কি শুধু আপনাদেরই হবে? যাদের উপর আপনারা বিশ্বাস রাখছেন, আস্থা রাখছেন, বছরকে বছর আমি লাস্ট কয়েক বছর ধরে দেখছি তারা শুধুমাত্র দল পরিবর্তন করছে, শিবির পরিবর্তন করছে, আপনার মতামতটাকে বিক্রি করছে বাজারে, এইটা আর কতদিন চলতে পারে? বেশ, আমি মদন দার কাছে আসবো, তার আগে তরুণ জ্যোতির এই উত্তরটা নিই। পরিবর্তন আর প্রত্যাবর্তনের মাঝে, সরি আগে প্রত্যাবর্তন ছিল পরে পরিবর্তন, এর মাঝে মনে হয় বিশ্বনাথ দার খেয়াল করা হয়নি যে ইন দ্য মিন টাইম নির্মল ঘোষের ছেলে অ্যারেস্টেড, খেয়াল করা হয়নি হুমায়ুন কবির যে নাকি ধরা হতো বিজেপির নাকি বি টিম, আমরাই জানতাম না, তার নামে একাধিক মামলা শুরু হয়ে গেছে। দাদার নিশ্চয়ই খেয়াল করা হয়নি। আমি মদন দা, আপনার নামে কি ইডির যে মামলাগুলো ছিল সেগুলো কি রিভোক হয়ে গেছে? হয়নি তো? আমার নামে তো সেম ইডি চাষের নাম মামলা ছিল তো ছিল না, আপনার। আমার এবার CBI মামলা ছিল। ওভারঅল যেগুলো ছিল তো এগুলো তো মানে বেসিক্যালি হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথা, উইদাউট রেসপন্সিবিলিটি অনেক কথা বলা যায়, উইদাউট রেসপন্সিবিলিটি অনেক কথা বলা যায়, প্র্যাকটিক্যালি ইজ ডিফারেন্ট। আমার 2008-এ আমার বিরুদ্ধে সিবিআই মামলা হয়েছিল, কারণ আমার যে এমএলএ কনস্টিটুয়েন্সি ছিল ওই ফুটে সারদার রাস্তা ছিল, সারদারে। পরবর্তীকালে সেই নিয়ে আমি তো অ্যারেস্ট হয়েছি, এই করেছি, 2016-এ বেরিয়েছি, মন্ত্রী ছিলাম, পদত্যাগ বেরিয়েছি আজকে। তারপর আবার দুবার বিধানসভা নির্বাচন জিতে গেছি, 2008 আর 2026, তার মানে 28 বছর হয়ে গেছে। তারপরেও যদি কিছু না করে প্রশাসন, তাহলে আমি কি করতে পারি বলুন? আমি তো আর নিজের বিচার নিজের হাতে করতে পারি না। আর আরেকটা কথা আপনাকে বলি, বিশ্বনাথ, আপনাকে আমি খুব সম্মান করি, এই যে কথাটা বলেছেন আমি খুব বুকের জোর নিয়ে বলছি, যেদিন মনে করবেন মদন মিত্রর বিরুদ্ধে কোনো নোংরা, দুর্নীতি, বাজে, ডাইরেক্ট আমায় ফোন করবেন, এবং আপনি প্রমাণ করতে পারলে এই ফ্লোরে দাঁড়িয়ে আমি কান ধরে একটু প্লিজ একটু সময় দেন, কারণটা বলে নিন। আপনি সেদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন, ওটার সঙ্গে কোথায় চলে গেল? না না না, জিনিসটা বুঝুন। যে আরে আপনি দুর্নীতি আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইডি চিঠি পাঠিয়ে দিল, রাত্রেবেলায় আপনি স্বর্ণকমলের বাড়িতে চলে গেলেন, আজকে বিধানসভায় গিয়ে যোগদান দিলেন। তার মানে মানুষের বুঝতে অসুবিধা হয়। মানে আপনি কি মদন দা, আপনি কি আমাদেরকে বোকা পেয়েছেন? না না না, আপনি আপনাকে কি বোকা মানুষকে পাইনি, বোকা পেয়েছেন? আপনাকে আমি আপনি একদম বোকা রাজনীতিবিদ, পাইনি, বড় রাজনীতিবিদ। আপনাকে বোকার কিন্তু সঙ্গে আপনি আরো কি ভালো কারণে- পেয়েছি, কি কারণে আজকে আপনার এই ভালো বোকা অবস্থান পেয়েছি। পরিবর্তন, এটা বুঝতে কারো অসুবিধা আছে? এবং আমি জানি তার একদিন মানে ফেব্রুয়ারি আপনি মাসে বলছেন, আপনি মমতা তার মানে বন্দ্যোপাধ্যায়ের আপনি ফিরবেন। বলছেন আমি এই নিশ্চিত, এদের দল এখন এই আমি আবারও নিশ্চিত স্বর্ণকমলের বাড়ি গেলে ছেড়ে দেয়, তাহলে উনি কি অমিত শাহের লোক হয়ে গেলেন নাকি? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরি বলে যে যাচ্ছেন, কি কারণে সরি বলছেন? একইভাবে মুকুল রায় যে কারণে সরি বলে চলে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, হ্যাঁ, মুকুল রায় naturally, আমার গিয়েছিল- সঙ্গে একজনের পরিচয় শোনেন, আছে, মুকুল রায়- আমি মুকুল রায় চলে গিয়েছিল যাচ্ছি। অ্যারেস্ট থেকে বাঁচতে, অ্যারেস্ট থেকে বাঁচতে। একইভাবে আপনিও মানে পরিবারের বিড়ম্বনা থেকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে না না সরি না, বলে এটা বেরিয়ে আপনার চলে ঠিক না। গেলেন। আপনি আগে দেখুন, আপনি কিন্তু আবারও মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরেই যাবেন আমি জানি। আপনি আগে আপনি দেখুন, আবারও ফিরে যাবেন না, আপনি ব্যাক টু বেসিক হবেন, আপনি- আবার মূলে ফিরে যাবেন। আপনি আপনার আচ্ছা, আপনি দেখে কথা বলুন। বেশ, এবার উত্তরটা নিন। ফিরে আসতে পারেন না। মদন মিত্র। আমি বলছি আপনি দেখুন, আমার স্ত্রী পুত্র কালকে যাচ্ছে, তো তাদের কি হয়? আমরা তো কেউ টিয়া পাখি নিয়ে বসে নেই। তবে আপনাকে আমি বলি, আমার বাড়ি থেকে এত বড় কথা বলে যাচ্ছি আমি, যদি 25 গ্রাম সোনা, লকার, বাড়ি সব মিলিয়ে বার করতে পারেন, আপনার হাতে একটা থাপ্পড় খাবো আমি। আপনি কিন্তু একটা জায়গা থেকে বলছেন, আপনি ভাবছেন আপনার জায়গা থেকে। আমি বলছি, আমি যদি উল্টো দিক থেকে ভাবি, ইডিকে ব্যবহার করা হয়েছে আপনাকে চেঞ্জ করার জন্য, আপনার কোনো দোষ নেই, আপনার পরিবারের দোষ নেই। ওরা তো ইডিকে আসছে ঠিক পলিটিক্যালি করতে। ব্যবহার করা হচ্ছে আপনাকে শিফট করার জন্য।
আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির থেকে ঋতব্রত শিবিরে নিয়ে আসার জন্য ইডিকে ব্যবহার করা হচ্ছে। তাহলে সেটা আপনি ওকে বলুন। এইবার আপনি ওর আমি তো ওই ক্ষমতায় জন্যই আছে। বললাম, ভাই আমার একটু করে দে না ভাই। সেটা তরুণের লোকগীতি ভাই, ডিপার্টমেন্ট। তরুণ ভাই আমায় একটু ইডি থেকে হাত থেকে মাটিয়ে দে ভাই। আমি একজন সাধারণ ওর কি আইনজীবী দাদা। দরকার? ওর তো এমএলএও দরকার বিশ্বনাথদা নেই। যখন বইটই লিখবেন আবার এটা নিয়ে নিশ্চয়ই লিখবেন। আমি সাধারণ আইনজীবী, সেখানে নোটিশ করলে কাউকে নোটিশ করা হয় তার মানে সে দল পরিবর্তন করা তো জানি। আমার নামে তো বেশ কয়েকটা মামলা আছে, এই মানে হৃদয়দা দপ্তর পাল্টায়নি, এরকম অনেকজন আছে। মানে বামপন্থীদের আছে, আমাদের পার্টির আছে, তৃণমূলের অনেকজন আছে। একের পর এক মামলা হয়েছে, একের পর এক ইস্যু হয়েছে, তা তো পাল্টায়নি। পাল্টেছে কি? তো সেরকম পাল্টে যাওয়ার প্রশ্নটা না। সমিতা, দেখো সুমন, আমি মোহনদাকে ভালোবেসেই বলছি, এবং যারা অনুষ্ঠানটা দেখছেন, আমার এতগুলো মোহনদা কথা বললেন শুনে আমার প্রথম যেটা মনে হলো সেটা, মানে হয়তো এটার সাথে অতটা মিলবে কিনা জানি না, কিন্তু আমার প্রথম মনে হয়েছে যে কতই রঙ্গ দেখি দুনিয়ায়। কেন মমতা মাননীয় মদনবাবু তৃণমূল থেকে ছেড়ে তৃণমূলে গেলেন। এটা বিশ্বে কোথাও হয় যে আমি তৃণমূল ছেড়ে আমি তৃণমূলেই গেলাম? এটা আমি জানি না কিভাবে আপনারা এটাকে এক্সপ্লেন করবেন, আমি জানি না। তৃণমূলে হয়, কমিউনিস্ট পার্টিতে হয়, আমি জানি না, আমি জানি না। ইনফ্যাক্ট মদন মিত্র আজকে হয়। বলেছেন আমি এ ঘর থেকে ও ঘরে গেলাম। না, আপনার দ্বারা সবই সম্ভব হয়। কেন আপনি বলেছিলেন যে গান্ধীজিও জেলে গেছিলেন, আমিও জেলে গেছি সিবিআইয়ের জন্য, সেগুলো তো আপনি পারেন। হ্যাঁ। আপনারা মুখের কথাতে অনেক কিছু চেঞ্জ করতে কিন্তু পারেন। আমি কি মিথ্যা কথা বলেছিলাম? না না না, আমি বলছি, আমি কি বলেছিলাম না, না, গান্ধী আপনি কোনো CBI এর দেশে- জন্য গিয়েছিলেন? আপনি দেশের কাজে নিশ্চয়ই সিবিআই যাননি। দেশের জন্য যুদ্ধ করে আপনি সিবিআই যাননি, এটা আপনি নিশ্চয়ই জানেন। দ্বিতীয় কথা, আপনি বললেন তৃণমূলে থেকে দমবন্ধ হয়ে আসছে। বন্ধু, আপনি একটা কথা একটু সবাইকে বলবেন। আমি যা ছোট্ট দুটো এরকম প্রশ্ন করব, ছোট্ট। এইটা যে আপনি নিজেই বলছেন তৃণমূলে থেকে আমার দমবন্ধ হয়ে আসছে, আপনি বিকেলবেলা তৃণমূল না, বলেছেন। আমি মমতা ব্যানার্জির সঙ্গে আমি থেকে। আসছি। আপনি বলুন, আপনি নিজে এতক্ষণ ধরে যা বললেন, আমি টোটাল প্রোগ্রামটা প্রথম থেকে দেখছি, তাতে যা দেখলাম তাতে তৃণমূলে সত্যি সত্যি ভালো লোক, মানে সে আপনি নব্য তৃণমূল হোক বা পুরাতন তৃণমূলই হোক, তো মানে কালীঘাট হোক আর কুমোরটুলি হোক, এটা মানে দেখা যাচ্ছে একই সমস্ত তৃণমূলের নেতাটাই বাজে, নেতা কর্মীরাই বাজে। আপনার কথা অনুযায়ী আপনি যা যা বর্ণনা দিলেন এর আগে, সবাই খারাপ। হ্যাঁ সবাই খারাপ, আপনার কথা। তাহলে এক মিনিট, তা আপনি কি তার মধ্যে থেকে একা ভালো, এইটা একটু পাবলিককে জানান। আমি কেন বলতে যাবো? না 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 না, এটা পাবলিক আমি কেন জানতে বলতে চাইছে। যাবো? দ্বিতীয় কথা আমি বলবো আপনি- লাই ডিটেক্টর নিয়ে এসো, মেশিন দাঁড় করাও, আমি দাঁড়াচ্ছি, প্রমাণ করো আমি বাইরে। না না, সেটা আপনি পারেন। আবার বলছি, আপনি এত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রঙিন চশমা ফসমা পরে বলেন না, ওটা সেটা আপনার জন্য না, আপনার কানের পাশ দিয়ে সাদা চুল বেরিয়ে গেছে। না না, সে তো বটেই, আমার এটা তো সত্যি কথা। সরি, রঙিন চশমা আমি না, আপনার না, জন্য না, না, করিনি। না, না। আমার কাছে যা চশমা আছে না, জানি ও পড়লে নিচে নামতে নামতে লিফটে জোগাড় হয়ে যাবে। আমরা জানি আপনার সেই বর্ণময় চরিত্রটাকে আমরা ভালোবাসি, আমরা এনজয় করি। এবং তারাও ভালোবাসে। না না, নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি বলুন, আপনি একটু আগে বলছিলেন একটা মারাত্মক কথা, যে পুরনো তৃণমূলের কাছে যে টাকাটা গচ্ছিত আছে অ্যাকাউন্টে, সেটা বললেন আপনার কোটি কোটি আপনাদের সমর্থকের কষ্ট অর্জিত টাকা। কিন্তু আপনি একটু আগে বলেছেন যে মাননীয় অভিষেক ব্যানার্জির কাছে প্রত্যেকের টাকা যেত। এই যে টাকাটা যেত কালীঘাটে, তাহলে সেটা কি করে কষ্টের অর্জিত হয়? ওটা সাধারণ মানুষের ওপরে তোলা টাকা, হ্যাঁ, তাই তো। এটা স্বীকার করুন। তা সে না কে ওটা বলছে? তোলাবাজির টাকা। সুতরাং সেটা আমি হ্যাঁ ওই বলছি তো। তোলাবাজির টাকার আপনারা আবার দাবিদার হচ্ছেন, এটা দেখে আমি না, আমাদের সত্যিই দেয়নি। আপনারা পারেন। আমায় দিলে তো আমি এটা বলতাম সম্ভব না, না। চুপ করে থাকতাম। পাবলিকের কাছে অন্তত একবার সত্যি কথা বলুন এ না। কি, আরে আমায় দেয়নি। এই স্বীকারোক্তি নিয়ে তোমার কি মন্তব্য? না না, আমার মদনদা বলছেন আমায় দেয়নি, সেই জন্য সরব হয়েছি, চেপে যেতাম। যদি দিত চেপে যেতাম। আমি বলছি, প্রথম কথা, মদনদার মানুষকে উপকার করার প্রবণতা আমরা সবাই জানি, এখানে কেউ নয়। আমি এখনো একটা কথা বলছি, যেদিন তোমার ইসেতে গুলি চলেছিল, নকশালটা নকশালটা না, অ্যাকচুয়ালি বামপন্থীরাই চালিয়েছিল, ওই যেটা বলো, ওই যেখানে গেছিলাম আমরা, নেতায়ের কথা নেতায়ের বলছো, কথা, একদম নেতাই। সেদিন কিন্তু মদনদারা থেকে এখানে মানে SSKM-এ ভর্তি করিয়েছিলেন, এগুলো আমি দেখেছি এবং অনেকের কাছেই শুনেছি মদনদার এই গুণটা, এটা মারাত্মক। কিন্তু আমার কথা হলো, আপনি যখন জানেন যে এগুলো সব চুরির টাকা, আপনি জানেন তৃণমূল চোর, তাহলে আবার তৃণমূলও কেন? আপনি হয় অবসর নিতেন,
নয় অন্য কোনো দল যাকে মনে হতো যে এরা সঠিক সেটা আরে নিলেন না কেন? তৃণমূল চোর বলে কোথায় যাব? বাকিগুলো সবই তো চোর। চোর আর ডাকাতের মধ্যে আমি কোথায় যাব? না এটা আমি দায়িত্ব নিয়ে তখনও তো বলতে পারছি না। শুভেন্দু চিফ মিনিস্টার হয়নি, তখনও গুন্ডা দমন আইন হয়নি, হুম। তাই আমি ওয়েট করছিলাম। এই শুভেন্দু এসছে, এখন মনে হচ্ছে গুন্ডা দমন ও বলেছে যে দেখে টেকে ধরবে বাবা, এখন যাকে তাকে শুভেন্দু তো ধরেছে। বিজেপিতে, তাহলে আপনি বিজেপিতে যাবেন? না, আমি কেন বিজেপিতে? তাহলে আপনি বলছেন তাহলে তো সেটা আপনার কোনো রোল রইল না। বিজেপি আমায় তাহলে নেবে, আপনি তো চোরের দলেই রয়ে গেলেন। বিজেপি আমায় নেবে কেন? তাহলে আপনি তো চোরের দলেই আমি রয়ে বরং গেলেন। বিজেপিকে বলবো কড়া নজর রাখো। কাদের উপরে? তীক্ষ্ণ নজর রাখো। আপনাদের মতো পলিটিশিয়ানদের উপরে? কাদের উপর রাখবে না, কড়া নজর? সমীরদার আপনি কথা থেকে কাদের উপর কড়া নজর একটা জায়গা রাখবে? আসছে কিন্তু দাদা, যেটা আদার সাইড অফ দ্য পিকচার দেখতে পাচ্ছি না আমরা, যে তার মানে এ যাবৎকাল তৃণমূলকে যে চোর চোর বলে বিজেপি বারংবার দুর্মুষ করেছে, তাহলে সেই বিজেপি আজকে তাদের সঙ্গে ওই 20 জন সাংসদ থেকে শুরু করে আজকে এই প্রায় 70 জনের কাছের বিধায়ক, তাদের মধ্যে শুভেন্দুবাবুর নিজের মুখের কথা, তিনি যখন মুখ্যমন্ত্রীও হননি তখন থেকে, যে এই 90টা সম্পদ আছে জাভেদ খানের তারা কাছে, সব চুরির ভোট নিয়ে হ্যাঁ, নিতেছে। মিনি পাকিস্তান, তাহলে তাদের বিরুদ্ধে যখন আজ অব্দি কোনো ব্যবস্থাপনা হচ্ছে না, তাহলে বিজেপি এ যাবৎকাল মিথ্যে কথা বলেছে। যেমন সুকান্ত মজুমদার ওই প্রকাশচিক বড়াইকে বলেছিলেন, তার মানে বিজেপি মাঠে প্রচার করেছে মিথ্যে কথা, আর মদন বাবুদের মতন মানুষদের, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষদের দিনের পর দিন জেল খাটিয়ে আমাদের দলকে চোর বলেছে। তাহলে মদন বাবুর এই কথাতে হয় দুটো ইন্টারফেয়ারেন্স পাচ্ছি আমি, এক হয় আমরা চোরের দল, অথবা আমরা কেউ চোর নই, বিজেপি মিথ্যে কথা বলেছে, সাজাও নেই। এর উত্তরটা তো শুধু নিতে হবে তোমার থেকে হ্যাঁ, এক হাত দূরে যে বসে আছে তার কাছ থেকে। শোনা, আমরা তো তৃণমূলে এখনো মনে হয় দোলাদি তৃণমূলেই আছেন, যাই হোক হ্যাঁ। কোন কালীঘাট তৃণমূল আর ঋতুব্রত তৃণমূল আমি যাই না, সে দোলাদির কথা শুনেই বলছি, তৃণমূলকে সবাইকে চোর বলা আমাদের অন্যায় হয়েছে। কে বলে তৃণমূলের সবাই চোর? তৃণমূলের মাত্র 25% চোর ছিল, বাকিরা তো ডাকাত ছিল দাদা। এবং যে কথাগুলো বলছে, শেষ করতে দাও। এবার যে কথাগুলো বলছে কোনটা ভুল? ত্রিপল চুরি হয়নি, চাল চুরি হয়নি, মানুষের আবাসের টাকা চুরি হয়নি, আর যাদের কথা একটা বলছে সাজা নেই দাদা। তাদেরকে আমার দলে মোদ্দা কথা হচ্ছে সাজা কথা। 600 কোটি একটা টাকার সাজা গাছ নেই। ছাগলে খেয়ে গেছে, মানুষ একটা শুনবে সাজা আব্বানে। নেই, আর এটা হিসাব, 2018 বুঝলাম, কিন্তু এই সাজা ছাড়া তরুণজ্যোতি, প্রকাশচিক বড়াইকরা সুকান্ত মজুমদার যাকে মার্চ মাসে বলেছিলেন যে ভাইপো এবং একেবারে স্মাগলার, কথাটা প্রকাশ একেবারে শুনে নিন। হ্যাঁ, না সে তো রোজই শোনাই, নতুন কিছু নয়, ওর মুখস্থ হয়ে গেছে, কালকেও শোনাতে হয়েছে দুবার। কিন্তু আমার ইস্যু হচ্ছে যে তাদের ক্লিন চিট দেওয়া হবে কিনা। আমি এই অনুষ্ঠানের শেষে আপনাদের সেইটা শোনাবো, সেটা হচ্ছে কালারফুল মদন মিত্রের সেই ওহ লাভলি গান। তাতে ফুলো ফুলো কুমড়োর কথা ছিল, গানের লিরিক্স, ওই গান তো সুপারহিট হয়ে গেছিল। এখন মদন মিত্র চেঞ্জ করবেন কিনা, না তার দায়িত্ব আমি অন্তত নেব না। এই অনুষ্ঠান শেষ হোক সুরের সঙ্গে, কিন্তু গভীর রাজনৈতিক তাৎপর্য ছিল তখন, হয়তোবা এখনো। দেখুন। দিদি তোমার ভালোবাসায় আমরা আছি বিন্দাস পাই, দিদি মানে এই বাংলার সবার মনে লাইফ লাইন। পাবলিক সব বোঝে, ভরসার লোক খোঁজে, পাবলিক সব বোঝে, ভরসার লোক খোঁজে, রামের দলে লাভের লোভে গদ্দাররা খোঁজে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।